উপজেলা পলাশবাড়ী, জেলা গাইবান্ধা। যার সাথে মূলত ঘটনা ঘটেছে তার নাম সাজিদ। সাজিদ তার ডাক নাম, তার মূল নামটি আমাকে বলেছেন, কিন্তু মূল নামটি আমি বলছি না। সাজিদ যেই ফ্যামিলির, সেই ফ্যামিলির পরিবার খুব রক্ষণশীল এক মুসলিম পরিবার, এবং প্র্যাকটিসিং মুসলিম পরিবার বলতে যেটা বোঝায় ঠিক এমনই। এই পরিবারের যেই সদস্য যারা আছেন তাদের 100 জন যদি আমি ধরি, এর 95 জন বা তারও বেশি তারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, বা তারা মাদ্রাসায় লেখাপড়া করেন। সাধারণত শিশুর বয়স 5 বা 6 বছর হলে প্রাথমিক স্কুলে ভর্তি করানো হয়, কিন্তু ওই পরিবারের একটা ট্র্যাডিশন ছিল যে শিশু যখন বয়স 5 কি 6 বছর হয় তখন তাদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়া হয়। এটাই তাদের বংশের একটা রেওয়াজ, এভাবেই চলে আসছিল। এবং ওই ফ্যামিলিকে মাওলানা ফ্যামিলি বলা হয় বা মাওলানা পরিবার বলা হয়, মানে ওখানে সবাই হাফেজ, আলেম, মুফতি এরকম আর কি। আর যেই পাড়াটাতে তারা থাকেন এটাকেও মাওলানা পাড়া বলা হয়। ঘটনাটি যেই ভাইয়ের সঙ্গে ঘটেছে সাজিদ, তার বয়স যখন 6 বছর হয় তখন তার পরিবার থেকে বাড়ির কাছে একটি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়া হয়। তো মাদ্রাসায় যখন ভর্তি করিয়ে দেওয়া হয়, ছোট মানুষ তো বাসায় আসা যাওয়া করে করেই লেখাপড়া করতেন কওমি মাদ্রাসায়। ওনার বয়স তখন 6 বছর বা এরকম কাছাকাছি হবে। তো ওই বয়সে কিন্তু মানুষের খেলার সময়, তার বয়সী ছেলে মেয়েদের সাথে খেলার সময় ছেলে মেয়ের পার্থক্য কিন্তু আসলে তারা ওইভাবে বোঝে না। তো উনি যখন মাদ্রাসা থেকে বাড়ির দিকে ফিরতেন, বাড়ির দিকে ফেরার সময় একটা নির্জন জায়গা মোটামুটি পড়ে, ওইখানে বেশ বড় বড় কয়েকটা গাছ রয়েছে। উনি যখন ঠিক ওই জায়গা দিয়ে যেতেন, তার নাকে খুব সুন্দর এক সুঘ্রাণ ভেসে আসে। এত সুঘ্রাণ যে এটা কোত্থেকে এলো এটা দেখার জন্য তিনি ব্যাকুল হয়ে পড়লেন। ছোট মানুষ, আতরের সেন্ট কোথা থেকে আসে এই জিনিসটা দেখার জন্য যখন ব্যাকুল হয়ে গেলেন, তখন তার মনে হলো এই গাছের ওপাশ থেকে মনে হয় এই আতরের সেন্ট বা এই অপার্থিব একটা সুঘ্রাণ তার নাকে ভেসে আসছে। তো উনি যখন ওইদিকে যাবেন, হঠাৎ করে উনি দেখেন যে একটা গাছের পাশ থেকে একটা সাদা ড্রেস পরা ছোট্ট, তার বয়সী বাচ্চা, তার বয়সেরই হবে আর কি, একটা বাচ্চা মেয়ে উকি দিয়েছে। উকি দিয়ে তার দিকে খুব সুন্দর করে হেসে দিয়েছে। এখন সাজিদও তার দিকে তাকিয়ে হেসে দিয়েছে। মানে বাচ্চাদের হাসি এক নির্মল নিষ্পাপ হাসি, সেই হাসি। তো সাজিদ কিছুক্ষণ তার সাথে চোখাচোখি হয় এবং সাজিদ তার মতো বাড়িতে চলে যায়। তারপরে পরের দিন আবার যখন মাদ্রাসা থেকে সে বাড়িতে ফিরছে, একই সময় আবার সেই সুঘ্রাণ নাকে ভেসে আসে। এবারও সাজিদ দাঁড়িয়ে যায়। ঠিক একই রকমভাবে সাজিদ যেভাবে প্রত্যাশা করছিল গাছের ওপাশ থেকে কেউ একজন মাথা বের করে হেসে দেবে, এবারও তাই হলো। সুন্দর এক অমলিন হাসি ওই বাচ্চা মেয়েটি সাজিদের দিকে তাকিয়ে দিল। এভাবে 1 দিন 2 দিন 3 দিন একই রকম ভাবে চলছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। সাজিদ ছোট মানুষ, সে যে তার সাথে কথা বলবে এমনিতেই সে এই মেয়েদেরকে দেখলে লাজুক, সে ওই লাজুক স্বভাবটা তার ছোটবেলা থেকেই ছিল। সে তার সাথে কথা বলতো না, ওই মেয়েটিও তার সাথে কথা বলতো না, তাদের মধ্যে একটা দূরত্ব বজায় থাকতো। এভাবে চলে যায় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, একই রকমভাবে চলছে। কিন্তু সাজিদ কাউকে বলে না বিষয়টা। সে এমনিও খুব লাজুক স্বভাবের এবং কথা কম বলে ছোটবেলা থেকেই, আর এই বিষয়টি সে কাউকে কখনো শেয়ার করেনি। তারপর সে হাফেজি মাদ্রাসায় শুরুতে তো ভর্তি হয়েছিল, আস্তে আস্তে যখন হাফেজি সে শুরু করে আর কি, প্রথমে তো বিভিন্ন স্টেপ পার হয়ে তারপর হাফেজি শুরু করতে হয়। তারপর সে কোরআনে হাফেজও হয়। 10 কি 11 বছর বয়সে সে পবিত্র কোরআনের হাফেজ হয়ে যায়। আর
এরপরে সে যখন যাচ্ছিল একই রকমভাবে সেও বড় হচ্ছে, ওই মেয়েটিও বড় হচ্ছে। আর ওই মেয়েটির একটা অদ্ভুত ব্যাপার কিন্তু সাজিদ লক্ষ্য করেছিল, যে তার শরীর থেকে এক ধরনের মনে হচ্ছে আলো বের হতো। সে কিন্তু বুঝতে পারে নাই যে এটা আসলে মানুষ না অন্য কিছু, এই বিষয়টি আসলে তার মাথায় কাজ করতো না। তার বয়স যখন 10-11 হয়ে গেল, তখন প্রথম ওই মেয়েটি সাজিদের সাথে কথা বলে। সে সাজিদকে বলে যে, সাজিদ তুমি কেমন আছো, তোমার লেখাপড়া কেমন চলছে। সাজিদও তার সাথে কথা বলে। খুব সুন্দর কণ্ঠ, সুরেলা কণ্ঠের অধিকারিণী সেই মেয়েটি। বয়স কিন্তু তারও ওই 10-11 হয়েছে। সাজিদ তার পরিবারের কোনো মেয়ের বাইরে অন্য কোনো মেয়েকে সে ভালোভাবে দেখতও না ছোটবেলা থেকেই, শুধু এই বাইরের একটা মেয়েকেই সে দেখেছে। তার সাথে রেগুলার কথা হতো। সাজিদ হাফেজি পড়া শেষ করে সে মাওলানার পড়ার যে ধাপগুলো আছে, যেটাকে আমরা কিতাবখানা বলি বা জামাতখানা বলি, সেটাতে ভর্তি হয়। তো সেখানে ভর্তি হওয়ার পর সেখানে বিভিন্ন জাতি, জিন জাতি, এগুলো নিয়ে তো কথা হতো। তখন সাজিদের মাথায় স্ট্রাইক করে যে আসলে আমি এতদিন যাকে দেখে আসছি সে তো আসলে মানুষ না, সে কোনো জিন, এবং জিনদের মধ্যে যে নারী সম্প্রদায় যাদেরকে আমরা পরী বলি, সে পরী হবে। কিন্তু এই কথা মনে হওয়ার পর যে সাজিদ যে ভয় পাবে, বিষয়টা কিন্তু এরকম হয়নি। সাজিদ যখন বাড়িতে ফিরছিল, একই জায়গায় তার সাথে দেখা হয়। এই মেয়েটিকে শুধু সাজিদই দেখতো, আর কেউ কিন্তু দেখতো না। তো সাজিদের সাথে যখন দেখা হয়, তখন সাজিদ বলে যে তুমি তো আসলে মানুষ নও, তুমি তো পরী। তখন সেই মেয়েটি বলে, হ্যাঁ আমি পরী, আমি 6 বছর বয়স থেকে তোমাকে দেখছি, তুমি খুব সুন্দর, সুদর্শন, সুঠাম দেহের অধিকারী এবং অত্যন্ত সৎ চরিত্রবান। এই জন্যই তোমাকে আমার ছোটবেলা থেকেই ভালো লেগেছে। আমি নিজেও একটা মহিলা মাদ্রাসায় লেখাপড়া করি। নেককার কোনো একজন মানুষকে আমার ভালো লেগেছে জেনে আমার নিজের কাছেই খুব ভালো লাগে। আমি এই বিষয়টা নিয়ে খুব খুশি। কিন্তু আমি তোমার এত বছরে কখনো খুব কাছাকাছি আসি নাই, কারণ হচ্ছে আমি খুব শক্তিশালী এবং খুব পাওয়ারফুল একজন পরী। আমি তোমার যদি কাছাকাছি আসি তাহলে তোমার ক্ষতি হতে পারে, এই কারণে আমি তোমার থেকে এত বছর দূরে দূরে ছিলাম। কিন্তু এখন সেই বিষয়টা ধারণ করার মতো শক্তি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, এই জন্য আমি তোমার কাছাকাছি আসতে পারি। এই কারণে কিন্তু আমি বহুদিন তোমার সাথে কথাও বলি নাই, দূরে দূরে থাকতাম। তখন সাজিদ বলে যে তোমাকে তো আমার ভালো লেগেছে, আমি তো তোমাকে ছাড়া অন্য কোনো মহিলার দিকে তাকাইও নাই কখনো, বাড়ির বাইরের মানে যে মহিলারা আর কি। তখন সেই মেয়েটিও বলে, হ্যাঁ আমারও তোমার কাছে কিছু কথা বলার ছিল, সেটা হলো আমিও তোমাকে খুব পছন্দ করি। এইভাবে দুজনের সাথে কথা বলে, দুজনের মধ্যে ভাব বিনিময় হয়। এভাবে চলতে থাকে বহুদিন। সাজিদের বয়স হয়ে যায় 18 বছর বা 19 বছর, এরকম কাছাকাছি সময়। তখন যেটা হয় সেটা হলো যে এই যে গাইবান্ধা জেলা, ঘটনাটা কিন্তু গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার, ওই গোবিন্দগঞ্জ উপজেলারই একটা ইউনিয়নে হচ্ছে এই সাজিদদের বাসা, আর একটা ইউনিয়নে তার এক খালামণির বাসা। ওই খালামণির বিয়ে হয়েছে, সে তার ফ্যামিলি নিয়ে সেখানে থাকে। তো 3-4 বছর হলো সে তার খালার বাড়িতে বেড়াতে যায় না। এখন খালা খবর পাঠিয়েছে সাজিদকে যেন সে বেড়াতে যায়। এখন সাজিদও চিন্তা করছে, যাই আমি সেখান থেকে বেরিয়ে আসি। বহুদিন পর খালা বাড়িতে যাচ্ছে, তার মনেও খুশি। ওদিকে ওই যে পরীটি সে কিন্তু যখন আসতো তখন এক ধরনের সুঘ্রাণ বের হতো। সাজিদের বাড়িতেও কিন্তু পরবর্তীতে সে আসতো, বাড়ির লোকজন টের পেত কিন্তু দেখতো না কিছু, কিন্তু সাজিদ দেখতো
টেরও পেত। যখনই সাজিদ তার নাম ধরে ডাকতো তখনই ওই পরীটি চলে আসতো। তো ওই এলাকায় যখন যাবে তখন ওই পরীটি সাজিদকে বলে, সাজিদ, আমার কেন যেন মনে হচ্ছে তোমার খালাবাড়িতে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু কেন ঠিক হবে না এটা আমি বুঝতে পারছি না, কিন্তু আমার হৃদয় বলছে যে কোনো একটা অঘটন সেখানে ঘটতে পারে, কিন্তু আমি নিশ্চিত নই। এখন সাজিদ বলে যে আসলে বহুদিন তো খালাবাড়ি বেড়াতে যাই না, যেতে তো হবেই, একটু ঘুরে আসি, অল্প কয়েকদিনেরই তো ব্যাপার। তো ওই পরীটি সাজিদকে বলে, আচ্ছা ঠিক আছে যাও, আর যখন স্মরণ করবো আমি তো চলেই আসবো। সাজিদ তার খালাবাড়িতে বেড়াতে যায়। যেদিন বেড়াতে গিয়েছে, খুব তো বেশি দূরে না, পাশাপাশি আর কি, পাশাপাশি ইউনিয়ন। এখন যেটা হয়েছে সেটা হলো যে সাজিদ তার খালার বাড়িতে বেড়াতে যাওয়ার বেশ ঘন্টা 3-4 বা এরকম কাছাকাছি সময় হবে, বা আরও বেশি সময় হতে পারে। এরপরে এই রহিম নামে একজন ব্যক্তি, এটা তার ছদ্মনাম, তার নামটা বললে মানে আপনারাই বুঝতে পারবেন, নামটা বলার ঠিক হবে না, ঘটনা শেষে বলতে আপনারা বুঝতে পারবেন কেন নামটা বলি নাই। তো এই আব্দুর রহিম উনি ওই খালামনির বাড়িতে চলে আসেন। ঠিক যেমন শিকারীর কুকুর গন্ধ শুকে শুকে চলে আসে কোথাও, ঠিক এমনভাবে এই আব্দুর রহিম চলে আসে। এসে খালামনির বাসায় বলে, আপনার বাড়িতে কোনো মেহমান আসছে? তখন খালামনি বলে, হ্যাঁ, আমার বোনের ছেলে আসছে। বলে, ও কোথায়, একটু ডাকেন না, ওকে একটু দেখবো। তখন সাজিদকে বলে যে, সাজিদ আসো, এক চাচা আসছে, সালাম দাও তাকে। তো সাজিদ ভদ্রতার খাতিরে বাইরে বের হয়ে আসেন, সালাম দেন। তাকে দেখে ওই আব্দুর রহিম এক পলকে তাকিয়ে থাকে, মনে হচ্ছে যে সে তার একটা শিকার পেয়ে গেছে। আসলে এই আব্দুর রহিম সে ছিল একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। স্থানীয় বিভিন্ন লোকের ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত বিভিন্ন কাজ সে করে দিত, বিভিন্ন সমস্যার সমাধান সে করে দিত। তো মূলত এই আব্দুর রহিম টের পেয়ে গিয়েছিল যে সাজিদের সাথে কোনো একটা শক্তিশালী কোনো অশরীরী রয়েছে, এবং ওর একটা নেশা ছিল যে বিভিন্ন শক্তিশালী অশরীরীকে বশ মানিয়ে তার ক্ষমতাকে বাড়ানো। ঠিক যেমন আমরা অতল পানির বিভীষিকাতে একজন তান্ত্রিকের বিষয়টা আমরা জেনেছিলাম, ঠিক তেমন। তো এই লোকের এই নেশাটা ছিল। তিনি চিন্তা করেছিলেন যে এই শক্তিশালী অশরীরীকে সে কোনোভাবে কাজে লাগাবে তার ব্ল্যাক ম্যাজিক মানে চর্চার জন্য, এবং এমন কিছু ভয়ানক কাজ সে করবে যার ফলে তার ক্ষমতা আরও বহুগুণ বৃদ্ধি পাবে। কিন্তু কিভাবে সেটা সম্ভব? তিনি চলে যান, কাউকে কিছু বলেন না। সাজিদ 1-2 দিন ভালোই ছিল, ওই পরীর সাথে তার দেখা হতো, কিন্তু 3 দিনের দিন পরীটি সাজিদকে বলে, সাজিদ তুমি একটা নাপাক জায়গায় চলে আসছো, আমি এখানে আসতে পারতেছি না কেন জানি। সাজিদ বলে, নাপাক জায়গা, এটা কেমন কথা, এটা তো আমার খালার বাসা। বলে, ঠিক আছে, খালার বাসা পাক পবিত্র, কিন্তু এর আশেপাশের জায়গাটা ভালো না। 4 দিনের দিন ওই পরীটি আর আসে না। এখন সাজিদ চিন্তা করে হয়তোবা কোনো সমস্যা হয়েছে, এর আগের দিনই তো বলল যে নাপাক জায়গা আসে না, সে আসতে সমস্যা হয়, এই কথা বলে আর কি, এই বলেছিল, এই বিষয়টা সাজিদ চিন্তা করে। 4র্থ দিন সাজিদ খাওয়া দাওয়া করছিল তার খালার বাসায়, আর পরীটি 3য় দিন তাকে বলেছিল, তুমি দ্রুত বাড়িতে চলে যাও, এখানে থাকার দরকার নেই। সাজিদ বলে যে অ্যাটলিস্ট একটা সপ্তাহ থাকি, এতদিন পরে আসলাম। তো 4র্থ দিন দুপুরবেলা সাজিদ যখন খাওয়া দাওয়া করছিল, হঠাৎ করে তার হেঁচকি ওঠা শুরু হয়। তো খাবার খেতে খেতে হঠাৎ করে হেঁচকি ওঠা শুরু হয়, আর হেঁচকি উঠতে উঠতে হঠাৎ করে তার ভেতর থেকে মানে গলার ভেতর থেকে দলা দলা রক্ত বেরিয়ে আসে, একদম তাজা রক্ত, মনে হয় জমাটবদ্ধ রক্ত। হঠাৎ করে এমন সমস্যা সাজিদের হয়েছে এটা দেখে তার খালামণি
মানে আটকে ওঠে, আরে সর্বনাশ, এটা কি হইল, খাবার খেতে কোনো সমস্যা হয়েছে কিনা, বা হয়তোবা এই খাবারটা হজম হয় নাই, তাই বলে কি এরকম রক্ত বের হবে গলা দিয়ে, এরকম সমস্যা তো হওয়ার কথা না। তো সাজিদকে ধরে বিছানায় শুইয়ে দেওয়া হয়। তো ওই সময় আর সাজিদের খাওয়া দাওয়া হয় না। ওই রাত্রে সাজিদ ভয়ানক দুটো অবয়ব সে স্বপ্নে দেখে। স্বপ্নে দেখে যে এমন দুটো অবয়ব যার চোখ নাই, নাক নাই, কিন্তু মুখের মতো কিছু একটা আছে যেটা দিয়ে লম্বা একটা জিহবা বেরিয়ে আসে। এরকম দুটো অবয়ব, প্রিয় লিসেনার্স, আপনারা চিন্তা করেন এরকম ভয়ানক অবয়ব যদি আমরা দেখতাম তাহলে কি হতো। ঠিক ইংরেজি হরর সিনেমায় এই ধরনের কিছু অবয়ব আমরা দেখতে পাই। এই দুটো অবয়ব সাজিদের কাছে এসে বলছে, সাজিদ দিয়ে দে, যদি দিয়ে না দিস জানে মেরে ফেলবো, দিয়ে দে। এখন কি দিয়ে দেবে এটা কিন্তু বলে না। এই বলতে বলতে একটা অবয়ব ওর গলা চেপে ধরে, আর একটা অবয়ব ওর পায়ের উপর উঠে বসে। তখন সাজিদ ঘুমের মধ্যেই তার দম বন্ধ হয়ে যায়। সাজিদ ঘুমের মধ্যেই দোয়া পড়ছে, হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙা মানে যখন ভেঙে যায়, ভাঙার পরেও দেখে যে এই দুটো অবয়ব সত্যিই বাস্তবে এক্সিস্ট করছে, এবং সত্যিই একজন গলা চেপে ধরেছে আর একজন পায়ের উপর উঠে বসেছে, মানে তার নড়াচড়া করতে দিচ্ছে না। সে চিৎকার করে ডাকার চেষ্টা করছে, ঠিক বোবায় ধরার মতো যেটা হয় আর কি, কিন্তু সে দেখছে কিন্তু জিনিসটা। সে চিৎকার করে ডাকার চেষ্টা করছে, কিন্তু তার গলা দিয়ে স্বর বের হচ্ছে না, কারণ তার গলাটা চেপে ধরেছে। নিঃশ্বাস বন্ধ হয়ে মারাই যাবে এমন সময় ওই অবয়ব দুটি তাকে ছেড়ে দেয়, এবং ওরা জানালা দিয়ে চলে যায়। যাওয়ার আগে বলে যায়, আবারও বলছি দিয়ে দে। এতটুকু বলে চলে যায়। এখন সাজিদ তারপরে দেখ চিৎকার, তার চিৎকারে তার খালামণি এবং বাড়ির অন্য সদস্য চলে আসে, এসে বলে কি হয়েছে। তখন সাজিদ বলে, আমি তো এরকম একটা ভয়ানক স্বপ্ন দেখেছি। তখন খালামণি বলে যে এটা মনে হয় দুঃস্বপ্ন, ভাবনার কিছু নাই। পরের দিন সকালবেলা খালামণি সাজিদের চেহারা দেখে আটকে ওঠে, আরে এটা কি, গতকালকেই তো চেহারা সুরত কত সুন্দর ছিল, আজকে মনে হচ্ছে যে সে বহুদিন খাওয়া দাওয়া করে না, চোখ বসে গেছে, শরীর চিকন হয়ে গেছে, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, এক রাত্রে এরকম কিভাবে হলো। তার খালামণি চিন্তায় পড়ে যায়। তখন খালামণি এটা চিন্তাও করে যে আমার বাসায় এসে সাজিদ একটা সমস্যায় মনে হচ্ছে পড়ে গেছে, এখন আমি যদি ট্রিটমেন্ট না করি তাহলে ওর মায়ের কাছে আমি কি জবাব দেব, যে ছেলেটা সুস্থ ছেলে আসলো, আসার পরে আমার বাসা থেকে অসুস্থ হয়ে গেল। তখন খালামণি ওখানে কিছু ডাক্তার দেখানোর চেষ্টা করেন, ডাক্তাররা কোনো রোগ ধরতে পারে না, যে কেন রক্তবমি হয়েছিল, দলা দলা রক্ত কেন বেরিয়ে এসেছিল, এটা বুঝতে পারে না। এখন এটার জন্য তো অনেক পরীক্ষা নিরীক্ষা করার দরকার, কিন্তু ওরকম পরীক্ষা নিরীক্ষা ওইভাবে করা হয়নি। তখন খালামণি কি করেন, সাজিদকে তার বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু এই বাড়িতে পাঠানোর মধ্যবর্তী কয়েকটা দিন অদ্ভুত কিছু ঘটনা ঘটে। সেটি হলো, এক রাত্রে সাজিদ ঘরে নাই, কোথায় গেল সারা রাত খোঁজাখুঁজি করে পাওয়া যায় না। সকালবেলা দেখা গেল এই যে কাছাকাছি যে আব্দুর রহিম যে তান্ত্রিক যার বাড়ি আছে, এই বাড়ির কাছে একটা জায়গায় সাজিদ পড়ে আছে। সাজিদ ওখানে গেল কেন, এর কোনো উত্তর নাই, সাজিদ কিছুই বলতে পারে না। এরপরে সাজিদ যখনই নাকি ওয়াশরুমে ঢুকতো তখনই সে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যেত। তাকে যদি জিজ্ঞেস করা হতো যে কি হয়েছিল ওয়াশরুমে, তখন সাজিদ বলতো যে ওয়াশরুমের মধ্যে সে ভয়ানক দুটো অবয়ব দেখেছে। এরকম মাঝে মাঝেই নাকি হতো। খালামণির বাড়ি থেকে তার নিজের বাড়িতে আসার পরেও এই সমস্যা কিন্তু যাচ্ছিল না। এই সমস্যা আরো প্রকট হতে শুরু করে। সাজিদ রাতের বেলা কোথায় যেন হারিয়ে যেত, ঘর তালাবদ্ধ থাকলেও কোথা দিয়ে যেন সে বের হয়ে যেত, এবং তাকে পাওয়া যেত যত ময়লা নর্দমা, ডাস্টবিন, এই সমস্ত নোংরা পচা জায়গায়, নাপাক জায়গায় সাজিদকে পাওয়া যেত। একটা কোরআনে হাফেজ এবং মাওলানা পাশ করছে এরকম একটা ছেলে এই নাপাক জায়গায় পড়ে আছে,
ঘটনা কি? আর এদিকে ওই যে পরীটা, এই পরীটা কিন্তু আর সাজিদের কাছে আসে না। সাজিদ তাকে স্মরণ করলেও আসে না। তবে একটি কথাই শুধু তার খালামণির বাসায় থাকতে বলেছিল যে, সাজিদ তুমি তো আমাকে ফাঁসাই দিলা এই খালামণির বাসায় এসে। কিন্তু এর বাইরে সে ওই পরীটা আর কিছু বলতে পারেনি এবং তার কাছে আর আসেও নাই। 6 বছর বয়স থেকে 18 বছর বয়স কম সময় না, কিন্তু এতদিন একটা দিনও ওই পরীকে দেখে নাই এমন ঘটনা কিন্তু ঘটে নাই। কিন্তু বিগত বেশ কিছুদিন ওই পরীকে সে দেখছে না। সাজিদ চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। সে স্মরণ করে নাম ধরে ডাকে, কিন্তু আসে না। সাজিদ চিন্তা করে কি ব্যাপার, ওর কি হলো, আসে না কেন? এই চিন্তা করেও সাজিদ অনেকটা ভেঙে পড়ে। এদিকে সাজিদের শরীর দিন দিন ভেঙে পড়ছে এবং এত সুন্দর চেহারা, এত সুঠাম দেহি একজন মানুষ কঙ্কালসার হয়ে যাচ্ছে। বিভিন্ন ডাক্তার দেখানো শুরু করে তার ফ্যামিলি থেকে, কিছুর থেকে কিছু হয় না। তার ফ্যামিলি তো মৌলানা পরিবার, তারাও তার উপর জাদু করা হয়েছে কিনা সেই বিষয়টা বোঝার চেষ্টা করে, দেখে যে না, কোনো সমস্যা নাই। এদিকে সাজিদের যেই ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার নিজের মধ্যে, এটি চরম আকার ধারণ করে। এই যে রক্তবমি, তারপরে তার শুকিয়ে যাওয়া, পরিবারের সদস্যরা চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। একটি পর্যায়ে সাজিদের যিনি ওস্তাদজি, তার মাদ্রাসা যিনি ওস্তাদজি, যার হাতে তার লেখাপড়া শুরু হয়েছিল এবং এখনো পর্যন্ত তার কাছেই দীক্ষা নিচ্ছে, তাকে খবর দেয়া হয়। তো তিনি আসেন। তিনি আসার পরে সাজিদকে বলেন, সাজিদ আমাকে খুলে বলো, আমার কাছে বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না মোটেও। কেউ তোমার অসুখ ধরতে পারছে না, কোনো হুজুর কোনো সমস্যা ধরতে পারছে না, ডাক্তার ধরতে পারছে না, আমার কাছে তো অন্যরকম লাগছে। তুমি বলো তো, পুরো বিষয়টা আমাকে খুলে বলো। সাজিদ ওই 6 বছর বয়স থেকে ওই পরীর সাথে দেখা, কথা হওয়া, তারপরে এই যে খালামণির বাসায় যাওয়া, আব্দুর রহিম নামে এক রহস্যময় লোক শিকারী কুকুরের মতো গন্ধ শুকতে শুকতে চলে এসেছে এবং তারপর আব্দুর রহিমের বাড়ির পাশে তাকে অচেতন অবস্থায় পাওয়া, এই সব ঘটনা খুলে বলেন। সব ঘটনা খোলার পর ওই হুজুর খুব চিন্তিত হয়ে পড়েন। বলে যে, আমাকে বিষয়টা খুব ভালোভাবে দেখতে হবে সাজিদ, তোমার আরও অনেক আগেই ওই পরীর বিষয়টা আমাকে বলা উচিত ছিল। আমি এখনও বুঝতে পারছি না ঘটনা কি, তবে আমি খুব তাড়াতাড়ি এই বিষয়টি সম্পর্কে জানাবো। হুজুর এখান থেকে চলে যান। চলে যাওয়ার মোটামুটি 3-4 ঘন্টা পর হন্তদন্ত হয়ে হুজুর আবার ছুটে আসেন সাজিদদের বাড়িতে। সাজিদের পরিবারকে ডাকেন, পরিবারের সকলের সামনে বলেন যে, সাজিদ কি বলবো, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি তোমাকে ভালো করেন তাহলে তুমি ভালো হবা। আর পৃথিবীর কোনো মানুষের পক্ষে, কোনো হুজুরের পক্ষে, কোনো জিনের পক্ষে সম্ভব নয় তোমাকে সুস্থ করা। তখন সাজিদের পরিবার থেকে জিজ্ঞেস করা হয় কি হয়েছে। তখন ওই হুজুর যেই বিষয়টি বলেন তাতে তো রীতিমতো সাজিদের পরিবার আটকে ওঠেন। এই যে আব্দুর রহিম, তিনি ভয়ানক একটা ব্ল্যাক ম্যাজিক করেছেন। তিনি একটি ডাহুক পাখির ভেতরে একটি জং পড়া সুই ঢুকিয়ে দিয়েছেন। ওই জং পড়া সুই থেকে ওই ডাহুক পাখির যেই মানে মাংস, এখানে কিন্তু পচন ধরবে, ইনফেকশন হবে এবং তার মধ্যে আরও কোনো জিনিস হয়তো বা ঢুকিয়ে দিয়েছেন। এই ডাহুক পাখি, এটাকে খুঁজতে হবে। যদি ডাহুক পাখি খোঁজা যায় এবং জীবিত অবস্থায় পাওয়া যায়, সেটাকে ট্রিটমেন্ট করে যদি সুস্থ করা যায় তাহলেই সাজিদ ভালো হতে পারে। কিন্তু এই ডাহুক পাখি কোথায় আছে এটা বলা কারো পক্ষে সম্ভব নয়। তখন সাজিদ জিজ্ঞেস করে, তাহলে আমার কাছে যে পরীটি আসতো ওর কি অবস্থা? এ কথা বলার সাথে সাথে ওই হুজুরের চোখ ছলছল করে ওঠে। বলে, সাজিদ কি বলবো, তার অবস্থা তোমার থেকেও ভয়ানক। কারণ যেই কবিরাজ তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে, এই কবিরাজ মানুষের উপর ব্ল্যাক ম্যাজিক করেই ক্ষান্ত হয় নাই, সে একটা শক্তিশালী এই পরীর উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে। জিনের উপর ব্ল্যাক ম্যাজিক করে সে যদি সফল হয়ে যায় তাহলে তাকে আটকানো কারো পক্ষে সম্ভব নয় আল্লাহ ছাড়া। সে একটি শেয়াল ধরে
ওই শেয়ালের মধ্যে কিছু জিনিস প্রবেশ করিয়ে দিয়েছে। সে 3টা খাসি জবাই করেছে। জবাই করার পর তার রক্ত এবং ওই খাসির শরীরের কিছু কিছু অংশ এটি ওই শেয়ালের শরীরের মধ্যে প্রবেশ করে দিয়েছে। ওই শেয়াল যখন মারা যাবে, ওই মেয়েটিও মারা যাবে, মানে ওই পরীটি মারা যাবে। সে খুবই অসুস্থ অবস্থায় রয়েছে। আমি খবর নিয়েছি যে ওই পরীর পরিবার তারাও তাকে চিকিৎসা করাচ্ছে, কিন্তু কি হয়েছে জিনেরাও নাকি ধরতে পারছে না। আসলে সমস্যাটা কি? এখন তোমাদের উপস্থিতিতে আমি ওই পরীর মা বাবা, ওদের পরিবারের যারা গার্ডিয়ান রয়েছে তাদেরকে ডাকবো। তখন হুজুর ওই পরীর উপরে, মানে পরীর পরিবারকে ডাকার চেষ্টা করেন, কিন্তু এই সবগুলো বিষয় আরও পুঙ্খানুপুঙ্খ জানার জন্য, মানে পরীর ফ্যামিলিকে ডাকার আগেই ওই পরিবারের আরেকজন সদস্যের উপরে 2টো জিন হাজির করেন। এই 2টো জিন মূলত সেই ভয়ানক পিশাচ শ্রেণীর জিন ছিল যাকে সাজিদ দেখত। এই 2টো জিনকে হাজির করার পরে এক খুব সুন্দর একটা রুকিয়ার মাধ্যমে 2টো জিনকে আটক করে ফেলে। 2টো জিন তো বের হয়ে যাওয়ার জন্য খুব কাকুতি মিনতি শুরু করে। তখন বলে যে কি হয়েছে সব পুঙ্খানুপুঙ্খভাবে বলে। তখন মূলত ওই 2টা জিন যখন সব ঘটনা বলে, এই বিষয়টি হুজুরের জানা হয়, কিন্তু একটা আলাদা ঘরে ওই 2টো জিন স্বীকারোক্তি দিয়েছিল। সেটাই মূলত উনি পরবর্তীতে বলেছেন যে কিভাবে এই যে ডাহুক, তারপরে শেয়াল, ছাগল, এই বিষয়গুলো। তো হুজুর কি করেন, হুজুর ওই যে পরী, ওই পরীর মা বাবাকে ডাকেন। তো মা বাবা তারাও খুব মানে নেককার, পরহেজগার। তারা এসে হুজুরকে সালাম দেন এবং সালাম দিয়ে জিজ্ঞেস করেন যে মুহতারাম, আপনি আমাদেরকে কেন ডাকলেন? আমাকে ডাকলেন, আমার স্ত্রীকে ডাকলেন, আমার ছেলেদেরকে ডাকলেন কেন? কোনো সমস্যা? আমার জানা মতে তো আমি আপনার সাথে কোনো বেয়াদবি করি নাই, বা আপনার সাথে তো আমার কখনো সেভাবে দেখাও হয় নাই। আমার সন্তানরা কি কোনো আদবের বরখেলাপ করেছে? তখন হুজুর বলেন, তাকে বলে যে না, এরকম কিছুই না, আপনারা কেমন আছেন? তখন তারা উত্তর দেন যে আমরা খুব কষ্টের মধ্যে আছি, আমার মেয়েটি খুবই অসুস্থ। হঠাৎ করে কেন অসুস্থ এটা আমরা জানি না। সে একদম মৃত্যু পথযাত্রী এবং সে শুকিয়ে এমন অবস্থা হয়ে গেছে, তার শরীরে আসলে মানে মাংস বলতে কিছু নাই, শুধু হাড় দেখা যায় এবং তাকে দেখলে আমরাই ভয় পাচ্ছি, এমন ভয়ানক চেহারা হয়ে গেছে। তো এটা নিয়ে আমরা মন খুব খারাপ। এর মধ্যে আপনি ডেকেছেন, আপনার কাছে কি এটার কোনো সলিউশন আছে যে হঠাৎ করে আপনি আমার অপরিচিত হওয়ার পরও ডাকলেন? তখন হুজুর বলে যে আপনারা শুনলে অবাক হবেন, কিন্তু তারপরেও আমি বলতে চাই এবং এই প্রতিশ্রুতিও আপনাদের কাছ থেকে নিতে চাই যে সব শোনার পর আপনারা ধৈর্য ধারণ করবেন এবং কারো কোনো ক্ষতি করবেন না। তখন তারা প্রতিশ্রুতি দেন এবং তখন বলেন যে এই যে আব্দুর রহিম যে তান্ত্রিক, এই তান্ত্রিক আপনার মেয়ের উপর ভয়ানক ব্ল্যাক ম্যাজিক করেছে এবং যার কারণে এই অবস্থা। এবং তখন সে সাজিদকেও দেখায় যে ওই পাশের রুমে সাজিদ রয়েছে। মূলত এই সাজিদ এবং আপনার মেয়ে দুজন মানে একজন আরেকজনকে পছন্দ করত। সাজিদ যখন তার খালার বাড়িতে গিয়েছে, তখন আপনার মেয়ের শরীরের এই সুগন্ধ, এইটা যখন ওই আব্দুর রহিমের নাকে লেগেছে, তখন সে শিকারী কুকুরের মতো ছুটে এসেছে সেখানে এবং ওর মধ্যে ক্ষমতার নেশা পেয়ে গিয়েছিল, যার কারণে সে এই কাজটি করেছে। এই কথা শোনার সাথে সাথে ওই জিনের পরিবার রাগে ক্ষোভে ফেটে পড়ে। বিশেষ করে ওই পরীর যে ভাই, সে তো প্রচণ্ড ক্ষুব্ধ হয়, সেও খুব শক্তিশালী একটা জিন ছিল, কিন্তু শুরুতেই প্রতিশ্রুতি নিয়েছে এবং প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞা নেয়ার কারণে তারা চুপ হয়ে যায়। প্রতিশোধের নেশায় তারা অন্ধ হয়ে গেলেও নিজের বিবেককে মানে বলি দিয়ে দেয়নি। তখন হুজুর বলে যে এখন যে পর্যায়ে আছে কোনো সমাধান নাই, সবাই আল্লাহকে ডাকেন, আর ওই যে তান্ত্রিক, ওর বিচার আল্লাহই করবে, আল্লাহর উপর ছেড়ে দেন। এখন মনে খুব কষ্ট হলেও জিনেরা বিষয়টি মেনে নেয়। সেই অবস্থায় তারা মন খারাপ করে চলে যান সেখান থেকে। এখন সাজিদ হুজুরের কাছে একটা অনুরোধ করেন।
অনুরোধটা এমন ছিল যে সে জ্ঞান হওয়ার পর থেকে নিজের পরিবারের বাইরে যদি কোনো মেয়েকে দেখে সেটি হচ্ছে ওই পরী। তার মৃত্যু যে কোনো দিন হতে পারে, খুব অল্প সময়, জীবনের এই শেষ সময়ে এসে সে ওই পরীকে বিয়ে করতে চায়। ওই পরীও তো মৃত্যু পথযাত্রী। তো সাজিদের এই অনুরোধ হুজুর শোনেন, শোনার পর আবার ওই পরীর ফ্যামিলিকে ডাকেন। ফ্যামিলি আসে, আসার পরে সাজিদের এই বিষয়টি বলা হয়। তখন ওই পরীর ফ্যামিলিও, তারাও ওই হুজুরকে বলে যে হুজুর, আমার মেয়েরও এই একই কথা ছিল, হয়তোবা আমরাই এসে এই বিষয়টি বলতাম, কিন্তু আমাদের ফ্যামিলির যে অবস্থা এই মুহূর্তে, আমাদের যে মানসিক অবস্থা এবং সাজিদের পরিবারের যে মানসিক অবস্থা, তাতে এই বিষয়টি আমরা কিভাবে বলি, যেহেতু আপনারা বিষয়টা উপস্থাপন করেছেন এই কারণেই বলছি। আমার মেয়েও ঠিক একই কথা বলেছে যে সে খুব তাড়াতাড়ি মারা যাবে, জীবনের শেষ কয়েকটা দিন সে সাজিদের সাথে ঘর সংসার করতে চায়। উপস্থিত যারা ছিলেন তারা তো আসলে খালি কথা শুনতেন, কাউকে দেখতেন না, এবং তারা তো খুব মওলানা পরিবার, খুব ধার্মিক পরিবার ছিলেন। তো যেভাবেই হোক এই জিন পরিবার এবং এই সাজিদের পরিবারের উপস্থিতিতে কোন পদ্ধতিতে বিয়ে হয়েছে সেটা ঠিক আমাকে বলতে পারেন নাই, কোনো না কোনো পদ্ধতিতে বিয়ে হয়েছে। তো এই সাজিদের সাথে ওই পরীর বিয়ে হয়। তাদের সংসার জীবন ছিল মাত্র 3 থেকে 4 দিনের। এই 3 থেকে 4 দিনের জন্যই তারা একত্রে থাকতে পেরেছিলেন। প্রথমে পরীর মৃত্যু হয়। পরীর মৃত্যুর পর পরীর চেহারাটা আসলে ওই পরিবারের খুব অল্প সংখ্যক লোক দেখেছিলেন, অন্য কেউ দেখতো না। সাজিদের মা বাবা, ভাই বোন এবং সাজিদ এই কয়েকজন দেখেছিলেন বলে শোনা যায়। তারপরে ওই পরীর ডেড বডি নিয়ে যাওয়া হয় তার এলাকায়, এবং এর ঠিক পরের দিন সাজিদ মারা যায়। সাজিদের মৃত্যুতে একটা দীর্ঘ, একটা সুন্দর সম্পর্কের শেষ হয়ে যায়। দুজনের মাত্র 3 থেকে 4 দিনের ঘর সংসার। এত বছর ধরে তারা একে অন্যকে দেখছে, কিন্তু মানুষের লোভের কারণে সুন্দর দুটো জীবন ছড়ে গেল। প্রিয় লিসেনার্স, আপনারা ভাবছেন ঘটনা এখানেই শেষ। না, ব্ল্যাক ম্যাজিকের ঘটনায় কোনো পরিণতি না থাকলে আমি কিন্তু সেই ঘটনাগুলো বলার চেষ্টা করি না। এবার আপনাদেরকে আমি শোনাতে চাই সেই ব্ল্যাক ম্যাজিশিয়ান আব্দুর রহিম, ওনার কি হয়েছিল। সে যখন জাদুবিদ্যা করে শক্তিশালী একটি পরীকে হত্যা করতে সক্ষম হয়, তার মানে হচ্ছে যে তাকে আটকানোর ক্ষমতা আল্লাহ ছাড়ার কারণে, বিশেষ করে জাদুবিদ্যার ক্ষেত্রে সে যেই কাজটাই ধরতো, বিশেষ করে জাদুবিদ্যা, ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত, সেটা সফল হয়ে যেত। কারণ হচ্ছে সে শুধু মানুষ না, জিনদের উপরেও সে জাদুবিদ্যা প্রয়োগ করতে সক্ষম হয়ে গিয়েছিল। শক্তিশালী জিনেরাও নাকি ওকে দেখে থরথর করে কাঁপত, কারণ জাদুবিদ্যা সে জিনদের উপরও প্রয়োগ করতে পারে। এই ভয়, কোনো জিনকে সে কোনো কমান্ড করলে শুনবে না, এমন আসলে খুব রেয়ার একটা কেস হইতো। এলাকায় তার প্রভাব প্রতিপত্তি অনেক বাড়তে থাকে। বাংলাদেশের অনেক ধনাঢ্য ব্যক্তি, অনেক ক্ষমতাশালী ব্যক্তি, তাদের বিভিন্ন কাজের জন্য সেই আব্দুর রহিমের কাছে আসতে থাকে। কাজও হয়, আর তারও ক্ষমতা, টাকা বাড়তে থাকে। সাজিদ মারা যায় 2005 কি 6 সালে। মূলত সাজিদ এবং তার স্ত্রী ওই পরীর মৃত্যুর পরেই এই আব্দুর রহিমের অদ্ভুত রকমের ক্ষমতা বাড়তে থাকে। এভাবে কাজ চলছে। আস্তে 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 সবকিছুর কিন্তু একটা সমাপ্তির দিকে যেতে হয়, তাই না? সাল 2021 এরকম একটা সময় হঠাৎ করে এই যে আব্দুর রহিম, যে তার ভয়ানক কিছু সমস্যা দেখা দিল। তার শরীর থেকে নাকি সুই বের হতো, সুই জাতীয় একটা জিনিস তার শরীর ফুঁড়ে বের হতো। এটা অনেকেই নাকি দেখেছে, আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি নিজেও দেখেছেন। তার শরীর থেকে যখন সুইয়ের মতো জিনিস বের হতো, তখন
তার চিৎকার, আহাজারি, তার গগন বিদারী চিৎকারে মনে হচ্ছে যে ঘর দরজা ভূমিকম্পের মতো কাঁপাকাঁপি শুরু করেছে। তার শরীর শুকিয়ে যেতে থাকে, এমনভাবে তার শরীর শুকিয়ে যায় যেন দেখলে একটা জীবন্ত কঙ্কাল মনে হয়। সে কোনো কিছু খেতে পারতো না। আর তার শরীর থেকে যখন সুই বের হতো এমন বিশ্রী দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়তো, সেই দুর্গন্ধে কেউ আশেপাশেও যেতে পারতো না, মানে 20-25 মিটারের মধ্যে কেউ যেতে পারতো না। শরীর দিয়ে রক্ত পড়তো, যখন ওই সুই বের হতো রক্ত পড়তো, তার শরীর থেকে রক্ত ঝরে যেত। এভাবে প্রচণ্ড কষ্ট সে পেতে থাকে। সে যখন বুঝতে পারলো যে তার আল্লাহর বিচার বা আল্লাহর গজব তার উপর পড়েছে, তখন সে নিজের ভুল বুঝতে পারে। সে এতদিন কি করেছে, ক্ষমতা, টাকা, এই জন্য কি করেছে। কিন্তু যত যাই করুক না কেন, সে সবচাইতে মানে ভয়ানক যে কাজটি করেছে, যার কারণে তার ক্ষমতা এবং প্রভাব বেড়েছিল, সেটা হচ্ছে সাজিদ এবং ওই পরীকে হত্যা করার মাধ্যম দিয়ে। তখন ওই আব্দুর রহিম সাজিদের পরিবারকে ডাকেন। সাজিদের পরিবার আসে, যেহেতু ডেকেছে অনেক অনুরোধ করে তাদেরকে নিয়ে আসা হয়। উনি মানে হাওমাও করে হাতে পায়ে ধরে সাজিদের মা বাবার মানে কাছে কান্নাকাটি শুরু করে। সে যে কাজটি করেছে, অন্যায় করেছে, তারা যেন তাকে ক্ষমা করে দেন, কারণ তার যে কোনো দিন মৃত্যু হতে পারে, যে যন্ত্রণা তিনি পাচ্ছেন। মৃত্যু পথযাত্রী একজন মানুষের এরকম হাউমাউ করে কান্নাকাটি দেখে তখন সাজিদের পরিবার বলে দেয় যে আমরা আপনাকে ক্ষমা করে দিলাম, আমার ছেলের হত্যার অভিযোগ নিয়ে আল্লাহর দরবারে আপনাকে অভিযুক্ত করব না, কথা দিলাম। এখন ক্ষমা চাওয়ার পালা ওই পরীর যে পরিবার তার কাছে। উনি জিন হাজির করতে জানতেন। উনি ওই পরীর যে পরিবার, তার মা বাবা ভাই, তাদেরকে হাজির করেন। হাজির করার মানে সাথে সাথে তারা তো এমনি তার উপর খুব ক্ষিপ্ত ছিল, কিন্তু ওয়াদা করেছে তার ক্ষতি করবে না, এই জন্য কোনো ক্ষতি করেনি। এখন সেও তাদের কাছে খুব কান্নাকাটি করে, মাফ চায়। তারা তো মাফ করবেই না, কারণ জিনেরা খুব একগুঁয়ে স্বভাবের হয়। কিন্তু তারপরেও মৃত্যুপথযাত্রী একজন মানুষ, সে অন্যায় করেছে, ভুল বুঝতে পেরেছে, কান্নাকাটি করছে। তারপরে তারাও সিদ্ধান্ত নেয় যে ওই আব্দুর রহিমকে তারা ক্ষমা করে দেবে, এবং আব্দুর রহিমকে বলে যে আমরা আপনাকে ক্ষমা করে দিলাম, আমার মেয়ের হত্যার জন্য আপনাকে আমরা আল্লাহর দরবারে অভিযুক্ত করব না, এই বিষয়ে আমাদের আর কোনো অভিযোগ নেই। তো আব্দুর রহিম যখন তার কাছ থেকে, ওই পরিবারের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন, তারপরে তার এই সমস্যা আরও বাড়তে থাকে এবং সে যেদিন মারা যায় সে এমন চিৎকার করছিল যে তার বাড়ির লোকজন ভয়ে তার ঘরের মধ্যে ঢুকছিল না। মনে হচ্ছিল যে মানে তিনি এমন যন্ত্রণা পাচ্ছেন, মানে নরকের আযাব শুরু হয়ে গেছে পৃথিবীতে থাকতেই। এবং চিৎকার করতে করতে একটা সময় তার চিৎকার থেমে যায়। তার পরিবারের সদস্যরা ঘরে ঢুকে দেখে যে মৃত অবস্থায় পড়ে আছে আব্দুর রহিম। তার শরীরে কিন্তু রক্ত বলতে আসলে কিছু ছিল না বললেই চলে, কারণ তার শরীর থেকে এই যে সুই বের হয়, এটা প্রিয় লিসেনার্স আমি কখনো এরকম শুনি নাই যে কারোর শরীর থেকে সূচ বা সুইয়ের মতো জিনিস বের হয়। তাহলে কিরকম যন্ত্রণা, কিরকম আযাব তিনি পেয়েছিলেন। তার যখন মৃত্যু হয়ে গেল, তার যখন ডেড বডি উঠাতে যাবে, তখন দেখে তার বডির ওজন মনে হয় 100 গ্রাম বা 150 গ্রামও হবে না। আর একটা কাপড় যদি আমরা হাতে তুলি, তখন কি হয়, কাপড় হাতে তুললে কাপড়ের এপাশ ওপাশ ঝুলে থাকে না, তার বডি যখন কেউ হাতে তুলেছে তার তখন নাকি মনে হচ্ছিল যে এটা একটা কাপড় হাতে তুলেছে, কারণ তার শরীরের ভিতর থেকে হাড়গোড় একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবং এই কারণেই তার শরীরটা নেতিয়ে পড়েছে। হয়তোবা তার শরীরের হাড়গুলো কেউ গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিল, আর এই কারণেই সে মৃত্যুর আগে এইভাবে চিৎকার করছিল। তার গগন বিদারী চিৎকারে আশেপাশের অনেকেই মানে কি বলবো যে তারা ঘুমাতে পারতো না, তারাও ভয় পেত এমন ভয়ানক চিৎকারে। উনি মৃত্যুর পূর্বে নিজের ভুল বুঝতে পেরেছিলেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। আল্লাহ তাকে ক্ষমা করবেন কি করবেন না
আমরা এই বিষয়ে কিছু বলতে পারি না। তবে কারো মৃত্যু গলার কাছে না আসা পর্যন্ত কেউ যদি ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন। তিনি যেহেতু ব্ল্যাক ম্যাজিকের কারণে শিরকে লিপ্ত ছিলেন, কুফরিতে লিপ্ত ছিলেন, তারপরেও আল্লাহর কাছে তিনি ক্ষমা চেয়েছেন। আল্লাহ তাকে ক্ষমা করবেন কি করবেন না এটা আমরা জানি না, এটা সম্পূর্ণ আল্লাহর এখতিয়ার। তার যখন জানাজা হয়, তার জানাজায় নাকি মাত্র 5 থেকে 7 জন লোক ছিল, যারা খাটিয়া টেনে নিয়ে গেছে তারাই, তার পরিবারের সদস্যরাও নাকি ভয়ে আসেনি। আর এতদিন ধরে যারা তার কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছিল তারাও ওই লাশের কাছেও আসেনি, তাকে দেখতেও আসেনি। তাকে যখন সমাহিত করা হয়, অনেক কষ্টে নাকি কবরে সমাহিত করতে হয়েছিল, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছিল। সমাহিত করার পর এমন একটা জায়গায় সমাহিত করা হয়েছিল বেশ দূরে, সেখানে নাকি অনেকেই কবরের ভেতর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেতেন। কবরের আযাব শুধু ফেরেশতা এবং পশু পাখি তারা টের পায়, কোনো মানুষ এবং জিন সেটা শুনতে পায় না। এটা কিন্তু হাদিসের কথা। কখনো কখনো আল্লাহ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তার কোনো কুদরতি নিদর্শন কিন্তু দৃশ্যমান করেন, হয়তো এটা এমনই একটা ব্যাপার ছিল। পরবর্তীতে সাজিদকে যিনি চিকিৎসা করার চেষ্টা করেছেন, যে হুজুর, তাকে নিয়ে আসা হয় সেখানে। তিনি উপস্থিত যারা গ্রামবাসী ছিলেন তাদেরকে নিয়ে ওই কবরের কাছে গিয়ে অনেক কান্নাকাটি করেন, দোয়া করেন, আল্লাহ ওনাকে ক্ষমা করে দিন, উনি তো মৃত্যুর আগে ভুল বুঝতে পেরেছিলেন, তাকে ক্ষমা করে দিন। এরপরে নাকি ওই কবরের ওইখান থেকে আর কোনো ধরনের কোনো সাউন্ড কেউ পেত না। এভাবেই এই ঘটনাটির সমাপ্তি ঘটে। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে এই ঘটনাটার রিভিউ আমি চাইব, কেমন লেগেছে? ব্ল্যাক ম্যাজিক কি ভয়ানক ব্যাপার! একবারের জন্য আমরা ভেবেছি যে আমরা নিজেদের কারণে কারো উপর ব্ল্যাক ম্যাজিক করাচ্ছি? আব্দুর রহিমের সাথে যে ভয়ানক ঘটনা ঘটেছে সেটা আমাদের সাথে ঘটবে না, এটা আমরা বলতে পারি? কেউ বলতে পারি না। আর যারা ব্ল্যাক ম্যাজিক করেন তাদের পরিণতি কী হবে আল্লাহ মাবুদ ভালো জানেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আমার হৃদয়ে ছুঁয়ে গিয়েছিল। অসংখ্য ধন্যবাদ হুজাইফা ভাইকে এমন একটি ঘটনা আপনাদের ওয়ার্ল্ডে শেয়ার করার জন্য। এই ধরনের ঘটনা খুব রেয়ার ঘটনা, খুব কম পাওয়া যায়। আশা করছি এই ঘটনাটি প্রিয় লিসেনার্স আপনাদের ভালো লেগেছে। আর কথা বাড়াবো না, শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স,